आइटम नंबर 24 जगदीबा पाल। आपकी अनुमति से मैं आज की कार्यसूची में क्रम संख्या 24 पर मेरे नाम के सम्मुख यथा सूचीबद्ध वक्त संशोधन विधेयक 2024 संबंधित संयुक्त समिति के प्रतिवेदन के हिंदी तथा अंग्रेजी संस्करण सभा पटल पर रखता हूँ। माननीय सदस्यगणों, प्लीज आप सीट पे बैठेंगे। माननीय आप सीट पे बैठेंगे। माननीय गृह मंत्री जी कुछ कहना चाहते हैं, आप बैठेंगे सीट पे बैठे आप। माननीय आपका विषय जो विषय तय हुआ है वो बता रहे हैं गृह मंत्री जी। माननीय अध्यक्ष जी, विपक्ष के कुछ सदस्यों ने आपत्ति जताई है कि इनके जो विमत है, डिस्प्यूट्स है, इनको पूरी तरह से नहीं रखा गया है। मैं मेरी पार्टी की ओर से आपको विनती करना चाहता हूं कि विपक्ष के जो डिस्प्यूट्स है, एक सिरनीर कर आप संसदीय कार्यप्रणालिका के उपयुक्त रूप में जो जोड़ना है वो जोड़े। इसमें मेरी पार्टी को कोई आपत्ति नहीं। ये विषय आप जो मेरे से वक्फ बोर्ड के माननीय सदस्य मिले थे और वक्फ बोर्ड के माननीय सदस्यों ने जिन जिन विषयों को उनके साथ चर्चा के बाद हुआ है उनको मैंने एनेक्सर में उनको शामिल कर लिया गया है। फिर आप आइटम नंबर 2 अर्जुन मेघवाल। धन्यवाद अध्यक्ष जी, मैं आपकी अनुमति से लोकसभा की संशोधित कार्यसूची के क्रम संख्या 2 पर जो श्री जुएल राम जी के नाम से आगे अंकित दस्तावेज है तो फॉर मिनिस्ट्री ऑफ ट्राइबल अफेयर्स के आपकी अनुमति से सदन के पटल पर रखता हूँ। आइटम नंबर 27 श्रीमती निर्मला सीतारमण। Sir, with your permission, I rise to move for leave to introduce a bill to consolidate and amend the law relating to income tax. स्वागत राय जी, हाउस ऑर्डर में नहीं है आपके पार्टी के बेल में, छोड़िए चलिए। अरे ये 26 रह गया ना, ये भी करा ये इन्होंने अपोज करना है। बोल दिया नाम। मार्शल मनीष तिवारी। नो। एन के प्रेमचंद्र, आप टेबल पर बोलना चाहते हैं, बोलिए। 72 आप बोलिए वो आपकी पार्टी के बोल रहे हैं और आप सदन में हंगामा कर रहे हो। आपकी पार्टी के लोग बोल रहे हैं, आप सदन में हंगामा कर रहे हो। कितना विरोध है क्या आपस में? बोलने दो उनको। बोल रहे हैं। দর্শক শুনলেন ওয়াকফ বিল যেটা নিয়ে আর কি পার্লামেন্টে চর্চার এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে, পেশ করা হয়েছে। তো এই বিল বা রিপোর্ট মানে এই যে বলা পার্লামেন্টে, তার সঙ্গে সঙ্গেই চিৎকার আর সবথেকে বেশি চিৎকারের আওয়াজটা দর্শক আপনারা কি আইডেন্টিফাই করতে পেরেছেন কার গলাটা সবথেকে বেশি শোনা যাচ্ছিল? দর্শক, আমার কানে যেটা লেগেছে সেটা হচ্ছে যে কল্যাণ ব্যানার্জির আওয়াজটা সবথেকে বেশি জোরে আসছিল। চিৎকার, গলা ঝেড়ে, যেমন আমি আগের দিনেই বলেছি যে কল্যাণ ব্যানার্জিকে মানে ওনার জন্মের পরে ওনার গলাতে যে কি দেওয়া হয়েছিল কে জানে। পার্লামেন্টে যত মেম্বার রয়েছেন যখন চিৎকারের কোনো ব্যাপার থাকে সবথেকে বেশি ওনার আওয়াজ শুনতে পাওয়া যায়, আর কারো আওয়াজ দেখবেন ওই রকম জোরে শুনতে পাওয়া যায় না। তো উনি চিৎকার করেন, আজকেও একেবারে শুরু থেকে চিৎকার। এমনকি ওনার দলের একজন এমপি সৌগত রায়,
উনি একটা অন্য বিষয়ে মানে বলছিলেন, সেটাও বলতে দেওয়া হচ্ছিল না, সেটাও শোনা হচ্ছিল না, তাতেই চিৎকার। আর স্পিকার বলছিলেন যে আপনার দলের লোক বলছেন, বলতে দিন, নিজেদের মধ্যে গণ্ডগোল নাকি, দলের একজন বলছেন সেটা বলতে দিচ্ছেন না। মানে মেন যে বিরোধ এবং বিরোধিতা করে চিৎকার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ওয়াকআপ বিল নিয়ে অনেক মানে আরও সব মানে বিরোধী পার্টির যারা ছিলেন তারা সবাই মোটামুটি চিৎকার করেছেন, ওয়েলের নেমে চিৎকার আপনারা দেখলেন, তারা সব চিৎকার করেছেন। কিন্তু সব থেকে বেশি আওয়াজটা যেটা এসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজনদের গলা থেকে। তারপর সব ওখান থেকে চলেও গিয়েছিলেন। ওয়াকআপ বিল পেশ হয়েছে, সেই সব নিয়ে ব্যাস একেবারে চিৎকার করতে করতে সব চলে গিয়েছিলেন। এখন দর্শক কি বলবেন আজকে এই যে বিরোধ, এই যে পার্লামেন্টে এত চিৎকার করা, এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে জয়েন্ট কমিটি তৈরি করা হয়েছিল, আমরা সব করেছি, আমাদের যে মতগুলো যেটা আমরা মানে বিরোধ করেছি সেই সবগুলোকে একেবারে আমল দেওয়া হয়নি, নোট নেওয়া হয়নি, রাখা হয়নি, সেগুলোকে আলোচনার মধ্যে রাখা হয়নি, এইসব আর কি বলার চেষ্টা হয়েছে। তাহলে কেন এই কমিটি গঠনের কি প্রয়োজন, এইসব বলা হয়েছে, বলে টলে চিৎকার চেঁচামেচি। কিন্তু আবারও বলছি, সব থেকে বেশি চিৎকার করতে শোনা গেছে মানে তৃণমূল কংগ্রেসের লোকজনদের, এবং তাদের মধ্যে সব থেকে বেশি আওয়াজ এসেছে কল্যাণ ব্যানার্জির। এই হচ্ছে পার্লামেন্টে ওয়াকআপ বিল নিয়ে আজকের ব্যাপার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা কেন হলো দর্শক বলুন তো? এই যে সবাই মানে যেন একটা কম্পিটিশন হচ্ছিল, কম্পিটিশনে তৃণমূল কংগ্রেস জিতেছে, চিৎকারের কম্পিটিশনে, কিন্তু বাকিরাও কিন্তু ছিলেন কম্পিটিশনে, কংগ্রেস, অন্যান্য পার্টি। এটার কারণ কি? এটার কারণ একটাই, সংখ্যালঘু ভোটটাকে পেতে হবে, যত চিৎকার তত ভোট, একেবারে সোজা ইকুয়েশন। যত চিৎকার এবং সেই চিৎকারের আওয়াজ যত পৌঁছাবে সংখ্যালঘু মানে মুসলিমদের কানে, তত মুসলিম ভোট আসবে। এটা হচ্ছে মুসলিম ভোটকে টানার জন্য এই আঁচড়াআঁচির করা, আমাদের কোলে কতটা আসতে পারে, আঁচড়াআঁচি, যত চিৎকার তত বলবো আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করেছি, তাহলেই ভোটটা আসবে। মানে এই বিল সংশোধন হোক বা না হোক, মানে কি হবে না হবে ওসব না, চিৎকার করে বিরোধিতা করছি এটা দেখাতে হবে, এটাকে জাহির করতে হবে, এটাকে এস্টাবলিশ করতে হবে যে আমরা মানে প্রথম থেকে বিরোধিতা করছি। সেই বৈঠক থেকে আমি বোতল ভেঙে ফেলেছিলাম, এটা কি করেছিলেন না কল্যাণ ব্যানার্জি, বোতল ভেঙেছিলেন কি একটা, এবং তারপর যখন বৈঠক হয়েছে উনি ওই চিৎকার করে বেরিয়ে এসছেন। আসলে এটা কি? এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ড্রামা। মুসলিম ভোট পেতে হবে তার জন্য আমি মানে বিরোধিতা করছি, বা আমরা সব থেকে বেশি মানে চিৎকার করছি, এটাকে জাহির করতে হবে, এটাকে এস্টাবলিশ করতে হবে দেশের মানুষের কাছে। বা দেশের মানুষের কাছে কি, মানে দেশে আর ওদের কি আছে, মানে পশ্চিমবঙ্গে এসে তারা বলতে পারবেন, নেত্রীও বলতে পারবেন এই সব নিয়ে আমরা কত চিৎকার করেছি পার্লামেন্টে। চিৎকার করে করবেন কি? আমি আগেই বলেছি কিচ্ছু করা যাবে না। এটা হচ্ছে মুসলিমদেরকে টুপি পরানো ব্যাপার, আর মুসলিমরাও ওর মধ্যে টুপি পড়ে যান, ভাবেন যে আমাদের জন্য কত ভাবছে গো তৃণমূল কংগ্রেস, কিছুই করতে পারবেন না, সংখ্যা নেই তো কী করে আপনারা বিরোধিতা করবেন? কেন্দ্রীয় সরকারের যা মানে স্ট্রেংথ, বিজেপির যা শক্তি, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। এইসব চিৎকার চেঁচামেচি করে কিছু লাভ হবে না, রাস্তাতে বসে থাকবেন, অবরোধ করবেন, ব্যাস ওইটুকুই, কিছু করতে পারবেন না। আর এটাও জেনে রাখবেন, যারা চিৎকার করছেন তাদেরও কিন্তু সদিচ্ছা নেই, জাস্ট ভোটটাকে নেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। আমি কেন কথাটা বলছি জোর দিয়ে জানেন দর্শক? আমি একটা উদাহরণ দিই। এই যে তৃণমূল কংগ্রেস এত মুসলিম প্রীতি, বা বামেরাও দেখবেন মাঝে মধ্যে মুসলিম প্রীতি দেখানোর চেষ্টা করে, একটা প্রশ্ন করবেন ওনাদেরকে যে আপনারা এই ওয়াকআপ বিল নিয়ে খুব চিৎকার করছেন, আসলে মুসলিমদেরকেও বোঝানো হয়েছে বা মুসলিমরাও কেউ বুঝছেন বা আশঙ্কার মধ্যে আছেন? আগে আপনাদেরকে একটু বলে দিই দর্শক যে ওয়াকআপ বিল নিয়ে আপত্তিটা কোথায়। মুসলিমদের যেটা বক্তব্য যে ওয়াকআপ বিল যেটা বলা হচ্ছে এটা হয়ে গেলে তাহলে ওই আর 5টা বিষয়ের মতো এটাও সরকারি সিস্টেমে পুরোপুরি ঢুকে পড়বে, ডিএমদের আন্ডারে চলে যাবে এই ওয়াকআপ সম্পত্তি, মানে এই ব্যাপারগুলো মেনটেনেন্স দেখভাল সব ডিএমের আন্ডারে চলে যাবে। যেমন ডিএমের আন্ডারে মানে ধরুন একটা জেলার ডিএম, তিনি যেমন সব দিকটা দেখেন, স্কুল দেখেন, স্বাস্থ্য দেখেন, ইরিগেশন দেখেন, সবার হেড তো ডিএম।
ওয়াকাফের ব্যাপারটা উনি দেখবেন। এখন পর্যন্ত যেটা ছিল এই ওয়াকাফের সম্পত্তি, যেটা আর কি ওয়াকাফ বলতে কি জানেন তো দর্শক, ওয়াকাফ বলতে ওই দেবত্ব সম্পত্তির মতো ব্যাপারটা আর কি, যেটা বলা হয় যে অনেক মুসলিম মানুষ তারা তাদের সম্পত্তি ওয়াকাফ করে দিয়ে গেছেন ওই মাদ্রাসা, মসজিদ বা আরও এই ধরনের কিছু সামাজিক কাজকর্মে মানে আর কি ব্যয় করার জন্য, তাদের সম্পত্তির যে আয় হবে সেখান থেকে ব্যয় করবে, এই সব বলে নাকি ওয়াকাফ করে দিয়ে গেছেন, আল্লাহর রাস্তায় দিয়ে চলে গেছেন, নিজের সম্পত্তি পরিবারের কাউকে না দিয়ে। এটাকে বলা হচ্ছে ওয়াকাফ সম্পত্তি। যদিও ওয়াকাফ সম্পত্তি প্রপার্টি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, যে ওয়াকাফ বোর্ড যখন তখন যে কোনো প্রপার্টিকে দাবি করে ফেলছে যে এটা আমাদের প্রপার্টি, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তো যাই হোক, সেটা অন্য প্রশ্ন। তো এখন এই ওয়াকাফ প্রপার্টি এটা দেখা হতো, ওয়াকাফ বোর্ড আছে প্রত্যেকটা রাজ্যের একটা করে, সেটাও সরকারি দেখে ওটা, কিন্তু সেখানে কতগুলো নিজস্ব দেওয়া আছে যে এটা কোনো ডিএম কোনো প্রপার্টি নিয়ে কখনো মাথা ঘামাবে না, ওয়াকাফ বোর্ড নিজস্ব আছে, তারা রাজ্যের সমস্ত ওয়াকাফ প্রপার্টি তারা দেখবে, আর কোনো ডিসপিউট থাকলে তাদেরই একটা ট্রাইব্যুনাল আছে, তারাই বিচার করবে আর করবে, সেই সবের বিচার পছন্দ না হলে তারপর তারা বাইরের কোর্টে আসতে পারবে, হাইকোর্ট বা এইসব কিছু জায়গায় যেতে পারবে। মানে পুরোটাই নিজেদের মতো করে নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণ করা, এটা ছিল এতদিন। কিন্তু এখন যেটা বলা হচ্ছে ডিএম এর আন্ডারে আসবে, মানে ডিএম যেমন আর 5টা জায়গা জমি যেভাবে দেখে, যদি ডিএম মনে করে যে ওই জায়গায় আমি একটা কিছু করব, তখন সিদ্ধান্ত নিতে পারবেন ডিএম, মানে সরকারি সম্পত্তি হিসেবে এটাকে পুরোপুরি ট্রিট করা হবে, সরকারি সম্পত্তি হিসেবে, যে আমি এটা কোনো কিছু করতে পারে বা যা করা, মানে পুরো ডিএম এর নিয়ন্ত্রণে। আর মুসলিম কমিউনিটির বক্তব্য যে এটা ডিএম কেন নিয়ন্ত্রণ করবেন, এটা আমাদের একটা বোর্ড আছে, আমরাই নিয়ন্ত্রণ করব, আমাদের মতো করে কি মতোয়ালি সিস্টেম আছে এগুলো নিয়ন্ত্রণ করব, এখানে ডিএম বা সরকারি লোকেরা ওইভাবে ডিরেক্টলি মাথা ঘামাবে না, কারণ ডিএম এর আন্ডারে চলে গেলে ডিএম তার মতো করে ইউজ করবেন প্রপার্টি। আর ওই ডিএমের আন্ডারে চলে গেলে আর ওই ট্রাইব্যুনাল যে ব্যাপারটা, যেটা আমরা নিজেরা ঠিক করতাম, বিচার করতাম, সেটা আর সেই ক্ষমতাও থাকবে না। তো সেখানে ডিএম করবেন, মানে ডিরেক্টলি ওখান থেকে জায়গা জমির ডিসপিউট হলে যেমন যা হয় তেমন ডিরেক্টলি কোর্টে চলে যাবে। সেটাই বা কেন, আমাদের বিচারের যে জায়গাটা সেখানটা খানিকটা খর্ব হচ্ছে, এটা বক্তব্য। আর এই যে কমিটি বলা হয়েছে, নতুন করে কমিটি তৈরি করা হবে, সেই কমিটির মধ্যে মানে কমিটি যেগুলো ছিল এই প্রপার্টি নিয়ে, সেখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকেরাই ছিলেন বা সংখ্যালঘু লোকেরাই থাকতেন, কিন্তু সেখানে অন্য মানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাও থাকবেন। আমাদের প্রপার্টি, আমাদের মানে লোকজনেরা, পূর্বপুরুষরা দান করে গেছেন এই ধরনের কাজকর্মের জন্য, মাদ্রাসা, মসজিদ বা সোশ্যাল ওয়ার্কের কাজকর্ম, মানুষের বিবাহে খরচ ইত্যাদি। তো সেখানে কেন অন্য ধর্মের লোকেরা এসে আমাদের প্রপার্টি রিলেটেড আয় ব্যয়ে কেন মাথা গলাবেন, এই সব হচ্ছে আপত্তির জায়গা। আমি দর্শক আপত্তির কথাগুলো বলে দিলাম। তো এখন এই জন্যই বলা হচ্ছে যে এই সংশোধনের বিল আমরা মানছি না, আমাদেরকে আমাদের মতো করে চলতে দিতে হবে, আমরা এই সরকারি সিস্টেম যেটা আনার চেষ্টা হচ্ছে এটা আমরা মানব না। আমাদের মানে নিজস্ব সম্পত্তির দেখভালের ক্ষেত্রে অন্যদের হস্তক্ষেপ কেন হবে, এটা হচ্ছে বক্তব্য। তো সেটা নিয়ে আপত্তি যে তাহলে হ্যাঁ মুসলমানরা এরকম বলছেন, তাহলে এটা তো আমরা মানব না বলে তৃণমূল কংগ্রেস, যেটা হয় আর কি, ওনারা কতটা কি জানেন বোঝেন জানি না, কিন্তু চিৎকার করলে লাভ আছে ভোটে, সেটা হচ্ছে মেন ব্যাপার। আমি যে কথাটা বলছিলাম দর্শক, যে কেন এদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে। এই যে মুসলিমদের যেটা বক্তব্য এই ওয়াকাফের বিল নিয়ে, যে আমাদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাবে। আচ্ছা, এখানে মাদ্রাসা যে আছে, সরকারি মাদ্রাসা, তার যে নিয়োগ, মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, করা হয়েছে, কারা করেছে? বামেরা করেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন, এটা নিয়েও কিন্তু একটা মামলা চলছে। মাদ্রাসা সার্ভিস কমিশন ভার্সেস ম্যানেজিং কমিটি। আগে যেভাবে নিয়োগ হতো, ম্যানেজিং কমিটি ইন্টারভিউ করতো, আর করতো, নিয়োগ করতো, তারপর সরকারের কাছে পাঠাতো, সরকার মানে নিয়োগপত্র দিয়ে মাইনে দিত। এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা গড়া হলো, তার বিরুদ্ধে কিন্তু এই মুসলিম কমিউনিটি মামলা করেছে যে আমাদের যে রাইট, এটা কী সব আর্টিকেল আছে, আমাদের নিজস্ব অধিকার বলে কী সব আছে আর কি, সংখ্যালঘু অধিকার, এরকম ব্যাপার আছে। তো আমাদেরকে আগের মতো অবস্থাতে ফিরিয়ে দেওয়া হোক নিয়োগের ক্ষেত্রে। মাদ্রাসার লোকেরাই ঠিক করবে, ম্যানেজিং কমিটি ঠিক করবে যে কাকে কোথায় নিয়োগ করা হবে। এখানে সরকার কেন ওইভাবে ডিরেক্টলি হস্তক্ষেপ করবে, তারা কেন নিয়োগ করাবে? এটা তো আমাদের অধিকারের মধ্যে পড়ে। সংখ্যালঘুদের বলে সব সংবিধানের আর্টিকেল কী সব দেখিয়ে নাকি মামলা টামলা হয়েছে, আমি জানি না, আমি ডিটেলস বলতে পারবো না, আমি জাস্ট জিস্ট কথাটা বলছি, যারা সদিচ্ছা দেখাচ্ছেন তাদের জন্য বলছি। আচ্ছা, সেই মামলাটার এখন কি অবস্থা? আর বামেরা এটা করেছিল, কিন্তু
তাহলে বামেরা যখন মুসলিমদের অধিকার ওয়াকআপ নিয়ে এত চিৎকার করছে, তাহলে বামেরা কেন মুসলিমদের ওই যে দাবিটা তাদের নাকি অধিকারের মধ্যে পড়ে, তাহলে সেটাকে দূরে ঠেলে রেখে কেন মাদ্রাসা সার্ভিস কমিশন আলাদা করে নিজেরা নিয়ন্ত্রণে নিয়েছিল? বামেদের সরকার কেন নিয়েছিল? এখন তারা চিৎকার করছে, নেতারা চিৎকার করছেন ওয়াকআপ বিল কেন গভর্নমেন্টের আন্ডারে পুরোপুরি চলে যাবে। তাহলে মাদ্রাসাতে নিয়োগের ক্ষেত্রে কেন তাহলে তারা এই কমিশন চালু করেছিল এবং যেটা নিয়ে মামলা পর্যন্ত হয়েছিল? আর দ্বিতীয় কথা, যে তৃণমূল কংগ্রেস এখন চিৎকার করছে যে মুসলিমদের যা চলে গেল, কেন ওনাদের অধিকার থেকে ওনাদেরকে খর্ব করা হচ্ছে, অমক তমক, সেই তৃণমূল কংগ্রেসের আমলেও কেন ওই সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনটাকে ব্যতি রেখে কেন ম্যানেজিং কমিটির এটা ফিরিয়ে আনছে না তৃণমূল কংগ্রেস? প্রশ্ন এখানে সদিচ্ছা। এই কমিউনিটি কখনো বুঝবে না। আমি যতই চিৎকার করি, সবাই ওদিক সেদিক করে ভোট নিয়ে মাথায় টুপি পরিয়ে চলে যাবেন, আর এনারা শুধু ওই চিৎকার করে যাবেন অবুঝের মতো। আর ওই চিৎকার পার্লামেন্টে দেখেই ভাববেন বাহ, আমাদের জন্য কত ভাবছে তৃণমূল কংগ্রেস, দেখেছ চেষ্টা তো করেছে, পারলো না তো কী হয়েছে, চেষ্টা তো করেছে, ভোট দিই দিদিমণিকে। এই করে করেই সর্বনাশ হচ্ছে। আর সরকারি আন্ডারে থাকলে যেটা ভয় আর কি, যে সরকারি আন্ডারে থাকলে সব নাকি জমি জায়গা নিয়ে নেবে সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো নেই। তো ওয়াকআপ প্রপার্টি কতটা রেখেছেন আপনারা? আমি তো কদিন আগে শুনছিলাম অনেকেই এই তৃণমূল লোকেরাই বলে থাকেন যে সব সম্পত্তি নাকি বেদখল হয়ে গেছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা নাকি সব নিয়ে ফেলেছেন, সব দখল করে নিয়ে রেখেছেন। আমি নওশাদ সিদ্দিকীকেও একদিন বলতে শুনেছিলাম যে আমার কাছে হিসেব আছে কোন নেতামন্ত্রী তৃণমূল কংগ্রেসের কোথায় ওয়াকআপ প্রপার্টি দখল করে নিয়ে বসে আছেন। তো কী লাভটা হয়েছে? এখনও তো ওই বিল সামনে আসেনি, তার মধ্যেই কেন এত লুটপাটের খবরটা এসছে? আপনাদের দিদিমণিতে এত বছর খবরে আছেন, ওয়াকআপ প্রপার্টি তথাকথিত আপনাদের কথা অনুযায়ী সেটা কতটা উদ্ধার করতে পেরেছেন? উদ্ধার করেছেন নাকি দিন সব লুটপাট হয়ে যাচ্ছে? তাহলে কেন এত বিরোধের জায়গা? বরং যে বিল আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তাদেরকে বলুন যে আনছেন ঠিক আছে, সরকার এটাকে নিয়ন্ত্রণ করলে করুক, নো প্রবলেম, কিন্তু আমরা আমাদের যে কারণে প্রপার্টিটা দেওয়া হয়েছিল, মানে দান করে গেছেন পূর্বপুরুষরা, যেন সেগুলো এই বিষয়গুলোর উপরে করা হয় আর কি, সেটা বলতে পারেন। একটু আলোচনার টেবিলে যান না। আমি তো প্রথম থেকে বলে আসছি, চিৎকার করে কিচ্ছু করতে পারবেন না। এই দেশে সংখ্যালঘুরা চিৎকার করে কিচ্ছু করতে পারবে না। আর ওই কিছু পলিটিক্যাল পার্টি শুধু উস্কে দিচ্ছে, চিৎকার করার জন্য করছেন, আর ভোটের সময় তারা ভোটটা নিয়ে নিচ্ছে, কিচ্ছু লাভ নেই। আপনারা আলোচনার টেবিলে যান। আপনাদের যে আশঙ্কার জায়গাগুলো, বিচার, তারপরে প্রতিনিধিত্ব চলে যাবে, সম্পত্তি দখল হয়ে যাবে, যদি এই সব বিষয়ে কিছু বক্তব্য থাকে বলুন আপনাদের বক্তব্য। কিন্তু এই যে এদের পাল্লায় পড়ছেন, চিৎকার করছেন, ভাবছেন বিরাট, আদতে কিচ্ছু না। আমি তো উদাহরণ দিয়ে শুনিয়ে দিলাম। এরা শুধু টুপি পরিয়ে ভোটটাকে আদায় করার চেষ্টা করে। সত্যিই যদি সদিচ্ছা থাকতো, তাহলে এতগুলো বছর চলে যাওয়ার পরেও এই রাজ্যে মুসলিমদের হাল এই রকম থাকতো না। কি হয়েছে মুসলিমদের খোঁজ নিন না ভালো করে, কি করেছে? সাতার কমিটির রিপোর্ট নিয়ে তো খুব হইচই হয়েছিল, তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, কি হয়েছে মুসলিমদের? কিছু লাভ হয়েছে? দর্শক বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।